হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা এখানে যেটা করতে যাচ্ছি সেটা হলো কন্ডাক্টরের উপর কোন একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিলে তার উপরে ফোর্স কত হবে। মনে করো যে একটি কোন কারেন্ট ক্যারিং কন্ডাক্টর একটি কোন জায়গায় ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বি, এটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এর মধ্যে একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখা হলো যেটিতে আই কারেন্ট যাচ্ছে। এর একটি স্মল লেন্থ আমরা কনসিডার করছি ডিএল। এই ডিএল লেন্থের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার ডিএল লেন্থের সাথে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা একটা অ্যাঙ্গেল আছে থিটা। এখন এই কারণে দিয়ে যদি আমরা ধরে নিই ডিকিউ অ্যামাউন্ট চার্জ এই কন্ডাক্টরের ডিএল লেন্থ দিয়ে পাস করলো, তাহলে চার্জ পার্টিকেলগুলো যে ভেলোসিটি v dl/dt and corresponding current I dq/dt। আমরা লরেন্স ফোর্সের যে এক্সপ্রেশন জানি, ফোর্স q v ক্রস b, এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করছি এই dq চার্জের উপরে। এটা q চার্জের উপরে ফোর্স হলে F q v ক্রস b হয়। এই ফর্মুলাটা আমরা dq চার্জের জন্য অ্যাপ্লাই করছি। তাহলে dq চার্জের জন্য ফোর্স dF dq v ক্রস b, আবার v dl/dt ক্রস b। dt টাকে আমরা যদি বের করে নিয়ে আসি বাইরে, তাহলে dq/dts আসবে, আর dq/dt মানে হবে I। তাহলে I dl ক্রস b, এটা হলো এই স্মল কারেন্ট এলিমেন্টের উপরে ফোর্সের এক্সপ্রেশন I dl ক্রস b। এবারে যদি এই কন্ডাক্টরটা একটা ফাইনাইট লেন্থ হয়, যদি একটি ইউনিফর্ম ফিল্ডের মধ্যে রাখি, তাহলে কি হবে সেই এক্সপ্রেশনটা আমরা পড়েছি এখানে, dF y dl ক্রস b। dF তাহলে এটা হচ্ছে ফোর্স অ্যাক্টিং on a current carrying conductor in when it is placed in an external magnetic field B। তাহলে dF y dl plus b টোটাল ফোর্স, যদি কন্ডাক্টরের উপর টোটালটা করতে চাই ইন্টিগ্রেশন করতে হবে I dl plus b এর ইন্টিগ্রেশন। এবারে যদি একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি স্ট্রেট এমন ভাবে প্লেস করি যে সব সময় I dl এদের মধ্যে অ্যাঙ্গেলটা ফিক্স থেকে যায়, তাহলে কি হবে সেই অ্যাঙ্গেলটা যদি সর্বদাই ফিক্সড, যেমন এখানে আমি দেখাচ্ছি এরকম একটা ওয়্যার, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে এইরকম, তাহলে প্রত্যেকটা জায়গাতে অ্যাঙ্গেলটা সেম। তাহলে এরকম যদি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখি, এই এল লেন্থের উপরে কতটা ফোর্স অ্যাক্ট করবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এল লেন্থের উপরে যে ফোর্স আসবে বি ম্যাগনেটিক ফিল্ডে, তার ফর্মুলা এখানে আমরা করতে চাইছি। তাহলে dF y dl b sin theta, dF I কনস্ট্যান্ট b কনস্ট্যান্ট, অ্যাঙ্গেলটাও যদি সব সময় কনস্ট্যান্ট, সব জায়গাতে অ্যাঙ্গেলটা সমান, সব জায়গায় অ্যাঙ্গেল সেম, তাহলে sin theta কনস্ট্যান্ট বের করে নেওয়া যায়। তাহলে স্মল একটা কারেন্ট এলিমেন্ট dl এর উপরে ফোর্স বের করে টোটালটার উপরে ফোর্স করতে চাইলে, এই l লেন্থের উপরে ফোর্স করতে চাইলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন dl এর ইন্টিগ্রেশন করলে l হবে। তাহলে I b sin theta l, এটা হচ্ছে অ্যারেঞ্জ করলে হয় BIL sin theta। অর্থাৎ একটি L লেন্থের কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যদি ম্যাগনেটিক ফিল্ড B এর মধ্যে রাখা থাকে, এরকম যদি একটি ম্যাগনেটিক ফিল্ডের সাথে এর অ্যাঙ্গেলটা থিটা হয়, আর L লেন্থের যদি কন্ডাক্টরটা ভাবি, তাহলে L লেন্থের কন্ডাক্টর B ম্যাগনেটিক ফিল্ডে থাকলে যে ফোর্সটা হবে থিটা অ্যাঙ্গেলে যদি প্লেস করি, তাহলে BIL sin theta। এবারে থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটা 90 ডিগ্রি হলে এফটা ম্যাক্সিমাম হবে, কারণ sin থিটা এর ম্যাক্সিমাম হলো sin 90 ম্যাক্সিমাম হলো 1 হয়, তাহলে BIL বিল। আর থিটা যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল বা অ্যান্টি প্যারালাল যদি কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে প্লেস করা যায়, তাহলে তার উপরে কোনো ফোর্স অ্যাক্ট করে না। যেমন চার্জ পার্টিকেল যেমন কোনো ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল যদি মুভ করে, কোনো চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল মুভ করলে যেমন কোনো ফোর্স অ্যাক্ট করে না, সেরকম কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটিকে যদি ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল প্লেস করা থাকে, তাহলে তার উপরে কোনো ফোর্স আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে থাকলে কত ফোর্স, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে কত ফোর্স, আর এটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি প্যারালাল ভাবে থাকলে কত ফোর্স। এটা আমরা করে নিলাম ফোর্স অ্যাক্টিং অন এ চার্জ পার্টিকেল, ফোর্স অ্যাক্টিং অন এ কন্ডাক্টর ইন অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। এরপরে আমরা আসবো ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের দিকে। চলো স্টুডেন্টস, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে বলো, কারো কোশ্চেন, কি কোশ্চেন আছে বলো। অ্যাকচুয়ালি ফ্লেমিং বলে রাখি, একটু বলে রাখি শোনো তোমরা, ফ্লেমিং লেফট হ্যান্ড বলো, কর্ডস্ক্রু রুল বলো, যাই বলো,
সমস্ত রুলটা কিন্তু ভেক্টরের ক্রস প্রোডাক্টটাকে ঘুরিয়ে বলা হয়। ভেক্টরের ক্রস প্রোডাক্টটা দেখো ডিএল আর বি, এদের ক্রস প্রোডাক্ট করলে এফ, যদি এল আর ডিএল মানে আই, ডিএল এর ডিরেকশনটা আই এর ডিরেকশন এবং ম্যাগনেটিক ফিল্ড বি এর ডিরেকশন যদি পারপেন্ডিকুলার হয়, if DL and B are mutually perpendicular to each other, then the force acting on the conductor also perpendicular to DL and B. তখন আমরা কি করলাম, F DL এর সাথে পারপেন্ডিকুলার, B L এর সাথে DL এর সাথে পারপেন্ডিকুলার, আবার B এর সাথে F ও পারপেন্ডিকুলার। তাহলে তিনটাই মিউচুয়ালি পারপেন্ডিকুলার যদি বলি, তাহলে এরকম রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে আমরা এই লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং যে লেফট হ্যান্ড রুল, এই একটাকে ডিএলটা করলাম, এইটাকে করলাম, এটাকে করছি ম্যাগনেটিক ফিল্ড বি, এটাকে মিডল ফিঙ্গারটাকে করছি ডিএল মানে কারেন্টের ডিরেকশন, এটাকে করছি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে থাম আসছে, এটা ক্রস প্রোডাক্ট করে দেখে নাও। দেখো ডিএল ক্রস বি, ডিএল এটা তো ডিএল, এটা ডিএল ক্রস বি করলে এফ আসবে, এটা ডিএল এটা বি, ডিএল মানে কারেন্টের ডিরেকশনটা ডিএল, আর বি মানে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে বি এফ। তাহলে কি হলো, কি বোঝা গেছে ব্যাপারটা? ফ্লেমিং লেফট হ্যান্ড রুল ইজ নাথিং বাট the vector cross product rule. ওকে, চলো এবার আমরা আসবো সেটা হচ্ছে ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কিসে বলো? মুভিং চার্জ পার্টিকেল কাইনেটিক ম্যাগনেটিক ফিল্ডে থাকলে কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট থাকা উচিত। হ্যাঁ, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডে তো চার্জ পার্টিকেলটা তো ম্যাগনেটিক ফিল্ডের জন্য মোশন পাইনি, এটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটাকে রেখেছি। আর কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে যে চার্জটা মুভ করছে সেটা তো এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স, যেটা ব্যাটারি বা সেল দিয়ে যেটাকে চালনা করা হচ্ছে, সে তো ওখানে করছে। তাহলে চার্জ পার্টিকেলটা তো ওখানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, যেহেতু কারেন্টটা কনস্ট্যান্ট। তাহলে তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ওকে চালিয়েছি কারেন্ট পাঠানোর জন্য, ওটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো কারেন্টটা নয়। কি বোঝা গেছে? আমি তো এখানে যে ফোর্সটা বার করছি কন্ডাক্টরে, অ্যাকচুয়ালি শুনে রাখো, আমরা বলছি কন্ডাক্টরের উপরে ফোর্স, কিন্তু কন্ডাক্টর একটা কপার ওয়্যারের উপরে কিন্তু কোনো ফোর্স অ্যাক্ট করবে না। কপার ওয়্যারের উপর ফোর্স নেই, কপার ওয়্যারের মধ্যে যখন ইলেকট্রনগুলো ফ্লো করছে, মুভিং চার্জ পার্টিকেলের উপরে অ্যাকচুয়ালি ফোর্সটা আসছে। কিন্তু চার্জ পার্টিকেলগুলো যেহেতু কন্ডাক্টরের মধ্যে ইমবেডেড গাঁথা রয়েছে, তাই ফোর্সটা চার্জ পার্টিকেলের উপরেই কাজ করছে। আর চার্জ পার্টিকেলগুলোকে যখন বাইরের দিকে ফোর্স দিচ্ছে, তখন কন্ডাক্টরটাও কি করছে, ওই চার্জ পার্টিকেলগুলো যেহেতু এর মধ্যে ইমবেডেড, তার জন্য ওটা চলে আসছে। জাস্ট লাইক আমি বলি অনেক সময় একটা গ্লাসের টেস্ট টিউব নিলে, টেস্ট টিউবটা কিন্তু ম্যাগনেট অ্যাট্রাক্ট করে না, কিন্তু টেস্ট টিউবের মধ্যে যদি কতগুলো আয়রন ডাস্ট তুমি ঢুকিয়ে দাও, আয়রন ডাস্ট যদি ঢুকিয়ে দাও, আয়রন ফিল্ড করে দাও আয়রন দিয়ে বা নেল দিয়ে, তখন ম্যাগনেটের কাছে নিয়ে যাবে, দেখবে তখন টেস্ট টিউবটা চলে আসছে। অ্যাকচুয়ালি কি টেস্ট টিউবটাকে অ্যাট্রাক্ট করছে, কিটাকে অ্যাট্রাক্ট করছে? ওই টেস্ট টিউবের মধ্যে যে তুমি আয়রন রেখেছো, আয়রন নিকেল কোবাল্ট যদি রেখে দাও, তখন তাকে অ্যাট্রাক্ট করছে। কিন্তু আমাদের মনে হচ্ছে টেস্ট টিউবটার উপর ফোর্স, ঠিক একই রকম এখানে কন্ডাক্টরের উপরে কিন্তু ফোর্সটা আসছে, যেটা এটা অ্যাকচুয়ালি কিন্তু কন্ডাক্টরের মধ্যে যে মুভিং চার্জ পার্টিকেলগুলো মানে ইলেকট্রনগুলো, অ্যাকচুয়ালি ফোর্সটা হচ্ছে কি যে মুভিং চার্জ পার্টিকেল বা ইলেকট্রনের উপরে ফোর্স, কন্ডাক্টরটাকে অ্যাট্রাক্ট করবে না ম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ড। ওই মুভিং চার্জ পার্টিকেল সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, আর এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই দুটোর মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে। আমি প্রথমেই ক্লাসের শুরুতেই বলেছিলাম যে যদি তোমার ফোর্স ইজ নাথিং বাট ইন্টারঅ্যাকশন বিটুইন টু অর মোর পার্টিকেলস, এখানে দুটো ফিল্ডের মধ্যে ইন্টারঅ্যাকশন হচ্ছে, দুটো একটা মুভিং চার্জ পার্টিকেল সে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তাতেও মুভিং চার্জ পার্টিকেল সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। অর্থাৎ অ্যাকচুয়ালি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, যে কথাটা আমরা বলছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি মুভিং চার্জ পার্টিকেলই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, চার্জ পার্টিকেল ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, আবার মোশনে থাকলে সেই ম্যাগনেটিক ফিল্ডও তৈরি করে। তাই চার্জ পার্টিকেলটাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। একটা চার্জ পার্টিকেল কারেন্টের মধ্যে কন্ডাক্টরে যাচ্ছে, আর ইলেকট্রনগুলো আর একটা চার্জ পার্টিকেল তার পাশ দিয়ে যদি আমি রেখে দিই, মোশনে রাখি, তাহলে দুটোই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মতোই হলো, বা দুটোই চার্জ পার্টিকেল মোশনে। তাই দুটো মুভিং চার্জ পার্টিকেল কতটা ফোর্স কাজ করে সেটা আমরা পড়েছিলাম। এই ফোর্সের কথা আমাদের বলা হয়েছিল অনেক আগে ক্লাসে। দেখবে Q1 এবং Q2 এই দুটো চার্জ পার্টিকেল যদি r ডিসটেন্সে থাকে এবং V1 এবং V2 ভেলোসিটি নিয়ে যায়, তাহলে এদের মধ্যে রেস্টে থাকলে শুধু কুলম্ব ফোর্স, আর মোশনে থাকলে যে ফোর্সটা ম্যাগনেটিক ফোর্স, সেটা আমরা বলেছিলাম μ0/4 পাই * Q1 Q2, যদি না ছিল লিখে নেবে,
বাই আর স্কয়ার, এইটা এর সাথে v1 ইনটু v2 এই দুটো টার্ম বাদ দিয়ে আবার আসে। এইটা হচ্ছে কি তোমার ম্যাগনেটিক ফোর্স। আর যদি তুমি ইলেকট্রিক স্ট্যাটিক ফোর্স বার করতে চাও তখন শুধুমাত্র কুলম্ব ফোর্সের ভ্যালুটা আসবে 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার। এই দুটোকে তুমি যদি কম্পেয়ার করো তুমি দেখবে ইলেকট্রিক ফোর্সটা ম্যাগনেটিক ফোর্সের থেকে বেশি আসছে, এবং এটাই কম্পেয়ার করে যেটা পাওয়া গিয়েছিল আমাদের প্রথম ক্লাস হয়েছিল, ইলেকট্রিক ফোর্স বাই ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটা আসবে μ0 এপসাইলন 0, আর যে ভ্যালুটা আসবে এইটা ইনটু v1 v2। এটা মানেই হবে তোমার, এটা করলে দেখা যাবে v1 v2 বাই c স্কয়ার আসবে, c স্কয়ার না, এটা বোধহয় না উল্টোটা লিখলাম, v0 এপসাইলন 0 বাই v1 v2 হবে, ম্যাগনেটিক ফোর্সটা নিচে লিখেছি v1 v2। এটা করলেই তোমার চলে আসবে যে ইলেকট্রিক ফোর্সটা c স্কয়ার ডিভাইডেড বাই v1 v2, এই ভ্যালুটা তোমার আসবে। এটা করে দেখবে যেখানে c এর ভ্যালুটা আমাদের আছে 1/√μ0 এপসাইলন 0। এটা করলে তোমাদের এই ফোর্সটা আসবে, দি ইলেকট্রিক ফোর্সটা গ্রেটার দ্যান ম্যাগনেটিক ফোর্স, এই কথা আমাদের বলা হচ্ছে কি? ঠিক আছে, এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে? বলো বলো বলো। এই জায়গাটা আচ্ছা আমি আবার বলছি, এটা আগের ক্লাসে বলা হচ্ছে, আমি বলছি দুটো চার্জ পার্টিকেলের মধ্যে রেস্টে থাকলে শুধু ইলেকট্রিক ফোর্স, আর মোশনে যদি থাকে তাহলে তখন ম্যাগনেটিক ফোর্স এবং ইলেকট্রিক ফোর্স কাজ করে। তাহলে দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে আরেকটা চার্জ পার্টিকেল মুভ করা, দুটি কিন্তু অ্যাকচুয়ালি দুটি চার্জ পার্টিকেলের মোশনটাকেই বলতে পারি। কারেন্ট যাচ্ছে মানে তো ওর মধ্যে চার্জ পার্টিকেলের মোশনে আছে, আর একটি চার্জ পার্টিকেল তার পাশে রাখলাম, যে ছবিটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম সেখানে কি বলেছিলাম যে একটি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে যদি একটি চার্জ পার্টিকেলকে রেস্টে রেখে দিই তাহলে সে কোনো ফোর্স ফিল করবে না, কিন্তু যদি চার্জ পার্টিকেলটা মোশন দিই তাহলে সে ফোর্স ফিল করবে। কেন করছে না, অ্যাকচুয়ালি কন্ডাক্টরটাই কারেন্ট যাচ্ছে মানে কি তার মধ্যে চার্জ পার্টিকেল মোশনে আছে, তার মুভিং চার্জ পার্টিকেল একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যেটা আমরা বলি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, একই কথা। আবার যে চার্জ পার্টিকেলটা রেস্টে আছে সে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে না, তাহলে একটি ম্যাগনেটিক ফিল্ড অন্য একটা রেস্ট চার্জের উপরে কোনো ফোর্স ফেলতে পারছে না। কিন্তু যদি চার্জ পার্টিকেলটাকে মোশনে রাখি তাহলে সেই চার্জ পার্টিকেল একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো, আর কন্ডাক্টরে কারেন্ট যাচ্ছে মানে ওর মধ্যে যে চার্জ পার্টিকেলগুলো মোশনে আছে তারাও একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করলো। এই দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হবে, এই ইন্টারঅ্যাকশন হলেই তখনই ম্যাগনেটিক ফোর্সের ব্যাপারটা আসবে। আমি এখানে যেটা ছবিতে দেখাচ্ছি, দুটো চার্জ পার্টিকেল q1 আর q2 v1 v2 ভেলোসিটি নিয়ে মুভ করছে আর ডিসটেন্সে আছে, তাহলে তাদের মধ্যে একটা কুলম্ব ফোর্স কাজ করবে যেটা q1 q2 বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার, আর একটি ম্যাগনেটিক ফোর্স কাজ করবে μ0 বাই 4 পাই q1 q2 বাই r স্কয়ার ইনটু v1 v2। এখন ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে ইলেকট্রিক ফোর্সটা গ্রেটার দ্যান ম্যাগনেটিক ফোর্স হবে, রেশিওটা আসে c স্কয়ার বাই v1 v2। এবার v1 v2 যদি দুটোই সমান হয়ে যায় v হয় তাহলে ইলেকট্রিক ফোর্স ইজ ইকুয়াল টু c স্কয়ার বাই v স্কয়ার টাইমস অফ ম্যাগনেটিক ফোর্স। এখান থেকে এটা প্রথম ক্লাস সৌরিন আমার কাছে এসে চলে যাবে সেই দিনের কথা, আবার ওইদিকে চলে যাচ্ছে স্পেশাল রিলেটিভিটি, এখান থেকে শুরু হয়েছে লেন্থ কন্ট্রাকশনের জায়গা। চলো সেটা পরে আমরা আলোচনা করব। এবার আমরা লাস্ট যেটা আজকে আলোচনা করার কথা ছিল সেটা করে নিই, যেটা হচ্ছে কি ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস। লিখো পরের হেডিং, ফোর্স বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস। এরপরে আমরা করব, এটা করলেই শেষ। ফোর্স অ্যাক্টিং বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরস, এটা মিউচুয়াল ফোর্স লিখে রাখো, মিউচুয়াল ফোর্স, মিউচুয়াল ফোর্স এ ওকে দিবে এ কে দিবে, এই ফোর্সকে বলে মিউচুয়াল ফোর্স। মিউচুয়াল ফোর্স হবে অ্যাট্রাকশন হতে পারে রিপালশনও হতে পারে। যদি সেম ডিরেকশনে কারেন্ট যায় দুটোতে তাহলে হবে অ্যাট্রাকশন, আর যদি অপোজিট ডিরেকশনে কারেন্ট যায় তাহলে হবে রিপালশন। কেন অ্যাট্রাকশন হয় রিপালশন হয়, সেম ডিরেকশনে গেলে কেন অ্যাট্রাকশন, অপোজিটে গেলে কেন রিপালশন, সেগুলো আমরা ফ্লেমিং লেফট হ্যান্ড রুল থেকে জেনে নেব। আমি ভেক্টর দিয়ে করছি তাহলে আমাদের আর ব্যাপারটাকে বুঝতে সুবিধা হবে। নরমালি করা যায় আর ভেক্টর মেথডেও করা যায়। তোমরা কোনটা চাইছো, ভেক্টর মেথড করবে না নরমালি এমনি বলে দিয়ে তারপর ভেক্টরের কথাটা ল্যাঙ্গুয়েজে বলতে হবে, যেটা চাইবে বলো কোনটা করব,
কোনটা বলো ভেক্টরটা করব। আচ্ছা ঠিক আছে, আমি দুটোই করে দিচ্ছি, দুটো মেথডই করে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে করে নেবে। আমি দুটো মেথডই করে দিচ্ছি আজকে, এটাই হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা পরে প্রায় ফর্মুলাটা আগে হেডিংটা লিখে নাও। হেডিংটা হচ্ছে force between two parallel current carrying conductors. Force between two parallel current carrying conductors, এটা আমরা বার করব। হ্যালো, আজ তোমরা কি প্রথম থেকে এটা